Pavel was cycling at 30 km per hour and was passed by Ratan who was cycling at 40 km per hour. পাবেল ঘন্টায় 30 কিলোমিটার বেগে সাইকেলিং করে এবং রতন ঘন্টায় 40 কিলোমিটার বেগে সাইকেলিং করে পাবেলকে অতিক্রম করে। If Ratan cycles for c minute at his speed and then stops, রতন তার গতিবেগে c মিনিট সাইকেলিং করার পর থেমে যায়। How long in minutes will it take for Pavel to reach him? পাবেলের রতনের কাছে পৌঁছাতে কত মিনিট সময় লাগবে? একটা বিষয় খেয়াল করবেন যে একই সময়ে পাবেল যতটুকু দূরত্ব যাবে রতন তার থেকে বেশি যাবে, কারণ হলো রতনের গতিবেগ হচ্ছে বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ করি, গ্রাফটা এরকম যে ধরেন পাবেল এতটুকু দূরত্ব যাবে 30 কিলোমিটার পার আওয়ারে, আর রতন ধরেন এতটুকু একটু বেশি দূরত্ব যাবে, সেটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। এখন প্রশ্নে বলেছে যে এই যে রতন যতটুকু দূরত্ব গেছে এই দূরত্বটুকু যেতে তার সময় লাগে হচ্ছে সি মিনিট। এই যে দেখেন সি মিনিট বলা আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই দূরত্বটুকু অতিক্রম করতে রতনের সময় লাগে হচ্ছে সি মিনিট। ঠিক আছে, সি মিনিট এই দূরত্বটুকু অতিক্রম করে। পাবেলের যদি রতনের কাছে পৌঁছাতে হয় তাহলে পাবেলের আরো এক্সট্রা এখান থেকে এতটুকু দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি রতনের সি মিনিটে কতটুকু দূরত্ব যায় এটা যদি বের করি, পাবেলও ঠিক ততটুকুই দূরত্ব যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা রতনের সি মিনিটের দূরত্বটুকু বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে রতনস ডিস্টেন্স ফর সি মিনিট। তাহলে আমরা জানি ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু হচ্ছে টাইম। তাহলে স্পিড কত? রতনের স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত? টাইম হচ্ছে সি মিনিট। তাহলে এই যে মিনিটকে যদি ঘন্টায় রূপান্তর করি তাহলে আমরা জানি তাকে 60 দ্বারা ভাগ করলে ঘন্টায় রূপান্তর হয়ে যায়। তাহলে সি ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে 20 দুগুণ হচ্ছে 40 আর 3 20 হচ্ছে 60। তাহলে উপরে হচ্ছে 2c আর নিচে হচ্ছে 3 কিলোমিটার। আমরা বলতে পারি এই যে সি মিনিট, এই সি মিনিটে রতন যাবে 2c বাই হচ্ছে 3 কিলোমিটার। এবার আপনি একটু খেয়াল করেন যে পাবেলও ঠিক সেম 2c বাই 3 কিলোমিটার যেতে হবে যদি রতনের কাছে পৌঁছাতে চায়। তাহলে এই 2c বাই 3 কিলোমিটার পাবেলের যেতে কত সময় লাগবে এটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি পাবেলস টাইম। পাবেলস টাইম, আমরা জানি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 2c বাই হচ্ছে 3 আর স্পিড হচ্ছে পাবেলের স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে হচ্ছে 30। ওকে, তাহলে এটা হয়ে যাবে কি বলেন আওয়ার। আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে উপরে হচ্ছে কি বলেন 2c বাই হচ্ছে 3 আর নিচে এই যে ভাগ আছে ভাগটা গুণ দিয়ে উল্টায় যাবে, উল্টায় গেলে 30 হচ্ছে উপরে নিচে চলে আসবে। তাহলে উপরে হচ্ছে 1 নিচে হবে 30, এটা হচ্ছে আওয়ার। এখন এইটাকে মিনিটে যদি রূপান্তর করি, কারণ প্রশ্নে বের করতে বলছি ইন মিনিট, কত মিনিটে, তাহলে 60 দ্বারা গুণ করলে মিনিটে রূপান্তর হয়ে যাবে। তাহলে 30 দুগুণে হচ্ছে 60। তাহলে উপরে হচ্ছে 2 দুগুণে 4c মানে 4c আর নিচে হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4c বাই 3 মিনিট। হ্যাঁ, এইভাবে করা যায়। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে রেশিও অ্যাপ্রোচ। খুব গুরুত্বপূর্ণ, রেশিও অ্যাপ্রোচে আমরা করতে পারি। তাহলে রেশিও অ্যাপ্রোচে করলে প্রথমত হচ্ছে স্পিড। স্পিড কার কার স্পিড? একটা হচ্ছে পাবেল আর একটা হচ্ছে রতন। তাহলে পাবেলের কত বলেন? পাবেলের হচ্ছে 30 কিলোমিটার ঘন্টা আর রতনের হচ্ছে 40 কিলোমিটার ঘন্টা। এখন আসেন এটাকে সিম্পলিফাই করলে হবে 3 হচ্ছে কত বলেন 4। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে টাইম রেশিও। টাইম যদি রেশিও করতে চাই আমরা জানি যে স্পিড এন্ড টাইমের মধ্যে স্পিডের ঠিক ইনডাইরেক্ট প্রপোর্শনেট হচ্ছে আপনার টাইম রেশিও, অথবা আমরা বলতে পারি ইনভার্স প্রপোর্শনেট হচ্ছে টাইম রেশিও। অর্থাৎ 3:4 এটা হয়ে যাবে কি বলেন 4:3। মানে হলো পাবেলের এই দূরত্বটুকু অতিক্রম করতে 4 ইউনিট সময় লাগে আর রতনের লাগে হচ্ছে 3 ইউনিট। এখন আসেন এই যে 3 ইউনিট, এই 3 ইউনিট মানে হচ্ছে প্রশ্নে বলেছে সি, তাহলে আমরা এখানে বলতে পারি যে 3 ইউনিট সমান হচ্ছে সি মিনিট। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট হচ্ছে কম হলে উপর হচ্ছে সি বাই হচ্ছে 3 মিনিট অ্যান্ড 4 ইউনিটটা কত এটাই বের করব। তাহলে উপর হচ্ছে 4c বাই 3
মিনিট। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 4c/3 মিনিট। Kanban Incorporation earned BTT 47,000 in December, thereby reducing 12-month average earning from January to December by BTT 2,500. Find the new average earning in BTT. Kanban Incorporation ডিসেম্বর মাসে 47,000 টাকা আয় করায় 12 মাসে তার গড় আয় 2500 টাকা করে কমে গেছে। ফাইন্ড দ্য নিউ অ্যাভারেজ, নতুন গড় কত? আমরা এখানে ইকুয়েশন মেথডে যদি করি তাহলে এখানে ধরে নিব লেট নিউ অ্যাভারেজ বি সমান হচ্ছে এক্স। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি একটু খেয়াল করেন, তার নতুন অ্যাভারেজ যদি হয় এক্স তাহলে 12 মাসে তার টোটাল আয় হচ্ছে 12x। এখন এই যে 12x এটা যদি তার সমান করতে হয় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, ডিসেম্বর মাসে সে আয় করে হচ্ছে কত টাকা? 47,000 টাকা, মানে 47,000 টাকা, 47,000। এরপরে আরো থাকে আপনার হচ্ছে 11 মাস। এবার খেয়াল করেন বলছে কি যে তার আর্নিং গড়ে কমে যায় হচ্ছে কত টাকা করে? 2500 টাকা করে। তার মানে আগে তার 2500 টাকা বেশি ছিল, তাহলে আমরা বলতে পারি এক্স হচ্ছে বর্তমানে প্লাস হচ্ছে 2500 টাকা বেশি। তাহলে এখানে 2500 টাকা যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে তার গড়, আর তার সাথে যদি আমরা 11 মাস গুণ করি তাহলে মোট বের হয়ে যাবে, অর্থাৎ এই 12 মাস আর এই 12 মাস সমান হয়ে যাবে। এবার আমরা সিম্পলিফাই করব, তাহলে এখানে হচ্ছে 12x আর এখানে 47,000 প্লাস 11x প্লাস হচ্ছে দুইটা যদি গুণ করি 11 আর 25 গুণ দিলে হয় 275, মানে 27,500। তাহলে এখানে 12x মাইনাস হচ্ছে 11x আর 47,000 আর 27,500 যোগ করলে হয় 74,500 টাকা। অতএব আমরা বলতে পারি x সমান হচ্ছে 74,500 টাকা, 74,500। এভাবে আমরা করতে পারি। আরেকভাবে যদি চাই খুব সংক্ষিপ্ত করে আমরা এটা করতে পারি। সেটা কিভাবে? সেটা হলো আপনি একটা জিনিস চিন্তা করেন, তাহলে ডিসেম্বর মাসে তার আর্নিং হচ্ছে কত টাকা বলেন? 47,000 টাকা। আর পরবর্তী আরও থাকে হচ্ছে আমার 11টা মাস, আর প্রত্যেকটা মাসে সে 2500 টাকা করে আপনার হচ্ছে গড় আর্নিং কমে যাবে। তাহলে গড় আর্নিং যদি কমে যায় তাহলে পরে হচ্ছে বাড়বে। তাহলে 11 মাসে যদি 2500 টাকা করে আমরা গুণ করি তাহলে হয় 47,000 প্লাস হচ্ছে আপনার হলো 27,500 যোগ করলে হয় 74,500। এভাবেও আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। তাই প্রশ্ন উত্তর হচ্ছে সি। ইফ পি এন্ড কিউ আর পজিটিভ ইন্টিজার, পি এবং কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, and the difference between PQ and QP is 3 times the sum of P and Q. পি এবং কিউ এর পার্থক্য হচ্ছে পি প্লাস কিউ এর 3 গুণের সমান। দেন হাউ মেনি পেয়ার্স অফ পি অ্যান্ড কিউ আর পসিবল? পি এবং কিউর কতগুলো জোড়া করা সম্ভব? তাহলে সেক্ষেত্রে আমরা একটা প্রশ্নে যা বলেছে ওইভাবে যদি আমরা লিখি তাহলে এখানে বলতে পারি পি কিউ মাইনাস হচ্ছে কি বলেন কিউপি আর ইকুয়াল হচ্ছে 3 টাইমস অফ দ্য সাম অফ পি অ্যান্ড কিউ। তাহলে পি প্লাস কিউ এর যোগফলের 3 গুণ। ওকে, এখানে একটা বিষয় খেয়াল করেন, পি কিউ আর কিউপি হচ্ছে দুইটা সংখ্যা। তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে জানি সংখ্যা হচ্ছে কি বলেন 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে পি আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ মানে হচ্ছে 10p প্লাস হচ্ছে কিউ, আর এখানে কিউপি মানে হচ্ছে 10q প্লাস হচ্ছে পি, আর এইখানে আমরা যদি গুণ করি তাহলে হবে 3p প্লাস হচ্ছে 3q। ওকে, তারপরের লাইন আমরা এভাবে লিখতে পারি 10p প্লাস কিউ মাইনাস 10q আর মাইনাস হচ্ছে p ইকুয়াল বলতে পারি 3p প্লাস হচ্ছে 3q। ওকে, পরের লাইনটা যদি দেখি তাহলে এখানে 10p থেকে যদি p চলে যায় থাকে 9p, আর এই 3pটা এটা আছে প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস হচ্ছে 3p। ওকে, আর এখানে একটু খেয়াল করেন এখানে আছে কত বলেন মাইনাস 10q থেকে প্লাস কিউ চলে গেলে থাকে মাইনাস 9q, আর মাইনাস 9q এই পাশে আসলে 3q এই পাশে আছে 3q আর মাইনাসটা হয়ে যাবে প্লাস 9q, প্লাস হচ্ছে 9q। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 6p আর এখানে আমরা এটা হচ্ছে 12q। ওকে, তাহলে এখান থেকে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে p সমান হচ্ছে 2q, আর অতএব আমরা আরেকটা লাইন যদি লিখি
পি বাই কিউ, আর এখানে আমরা বলতে পারি 2 বাই, এই পি এর সাথে একটা সহগ 1 আছে, এটা ভাগ হয়ে যাবে, অতএব বলতে পারি পি ইজ টু কিউ সমান হচ্ছে 2 ইজ টু হচ্ছে 1। ঠিক আছে, 2 ইজ টু কত বলেন 1, তার মানে পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 1, তাহলে একটা অপরটার হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, তো কিউ হচ্ছে পি এর দ্বিগুণ। ওকে, এবার আমরা জোড়া করব, জোড়া। তাহলে জোড়া যদি করি তাহলে এখানে লিখব পি আর এখানে হচ্ছে কিউ। খেয়াল করেন প্রথম জোড়াটা হবে কি, প্রথম জোড়া হবে 2 কমা হচ্ছে 1, এরপরে আমরা দ্বিগুণ করলে, এটা যদি দ্বিগুণ করি, দ্বিগুণ করলে এটা হবে 2 দুগুণ হচ্ছে 4 আর 2 একে 2। তারপরে যদি আমরা 3 গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণ হচ্ছে 6 আর 3 একে 3। তারপরে যদি 4 গুণ করি, 4 গুণ করলে এটা হয়ে যাবে 4 দুগুণ হচ্ছে 8 আর 4 একে 4। কিন্তু এরপরে 5 গুণ যদি করি তাহলে 5 দুগুণ হচ্ছে 10, এই যে 10, 10 মানে হচ্ছে কি যে সংখ্যা হয়ে যায়, কিন্তু পি এবং কিউ সংখ্যা হবে না, এটা হবে অঙ্ক। কাজে এই পর্যন্তই যাবে। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 4টা জোড়া করা যাবে, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, মানে হচ্ছে 4। Fedora Technologies acquired 60 hard drives and tried selling them VDT 2400 apiece, 20% markup on cost price. Fedora Technology 60টা হার্ড ড্রাইভ 2400 টাকা করে বিক্রি করায় কস্ট প্রাইসের উপর 20% মার্কআপ থাকে। আফটার 3 months 6 remained unsold and were returned to manufacturer at 50% refund of cost. 3 মাস পর 6টা অবিক্রিত থেকে যায় এবং ম্যানুফ্যাকচারারকে কস্ট প্রাইসের উপর 50% রিফান্ড করা হয়। Find out Fedora's approximate profit margin as a percentage of initial acquisition cost of the 60 hard drives. 60টা হার্ড ড্রাইভের প্রাথমিক ক্রয় মূল্যের উপর ফেডোরাস শতকরা লাভ কত, এটাই বের করতে বলেছে। একটা বিষয় খেয়াল করেন যে মার্কআপ আর একটা হচ্ছে কস্ট প্রাইস। মার্কআপটা হচ্ছে যে কস্ট প্রাইসের উপর মূল্য বৃদ্ধি করে বিক্রি করা, যেটাকে বলি সেটাকে আমরা বলি মার্কআপ প্রাইস। তাহলে সেক্ষেত্রে সে যদি একটা পণ্য কিনে 100 টাকা, সে 20% যদি প্রফিট বেশি করে বা বেশি দামে লিখে রাখে তাহলে সেটা হবে 120 টাকা। তাহলে আমরা সহজে বলতে পারি যে 120 টাকা মানে 120%। এক্ষেত্রে টোটাল যদি আমরা কস্ট প্রাইস বের করতে চাই, টোটাল সিপি, তাহলে টোটাল সিপি হচ্ছে আমার মোট, এখানে পণ্য ছিল 60টা হার্ড ড্রাইভ, তাহলে 60 হচ্ছে এখানে মোট পণ্য ইনটু, তাহলে আমাদের প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে 2400, আমরা ক্রয় মূল্য বের করব। এখন এই যে বিক্রয় মূল্য 2400 টাকা, এটা মানে হচ্ছে 120%-এর সমান। তাহলে আমরা বলতে পারি 120% মানে হচ্ছে 2400, আর 1% মানে যদি হয় কম তাহলে ভাগ হয়ে যাবে, আর ইনটু হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রতিটার ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা যদি একটু এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 60, আর 120 দ্বারা যদি 24 কে ভাগ করি হয় 20, 20 আর 100 যদি গুণ করি তাহলে হয় 2000 টাকা। এই যে 2000 টাকা, এটা হচ্ছে প্রত্যেকটার ক্রয় মূল্য। তাহলে 2000 আর যদি 60 গুণ করি তাহলে হয় 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। এবার আমরা যদি টোটাল বিক্রয় মূল্য বের করতে চাই, টোটাল সেল প্রাইস, খেয়াল করবেন তাহলে প্রত্যেকটা পণ্য সে বিক্রি করে হচ্ছে 2400 টাকা, কিন্তু সেখানে বলা আছে 6টা পণ্য আনসোল্ড থাকে, আনসোল্ড তার মানে 6টা বিক্রি হয় নাই। তাহলে এখানে মোট পণ্য ছিল 60টা, 60টা থেকে আমি যদি 6টা পণ্য বাদ দেই মানে আনসোল্ড পণ্যটা, তাহলে থাকে 54। এই যে 54টা পণ্য, প্রত্যেকটা পণ্য সে বিক্রি করে হচ্ছে 2400 টাকা করে। ঠিক আছে, এরপরে আবার বলছে দেখেন 6 remained unsold and were returned to manufacturer at 50% refund of cost, মানে এই যে 6টা পণ্য যে অবিক্রিত থাকে তার 50% কস্ট প্রাইসের উপর রিফান্ড করে। তাহলে আপনি দেখেন 6টা পণ্য যদি আপনার আনসোল্ড থাকে সেক্ষেত্রে 50% মানে 3টা পণ্য সে 2000 টাকা করে বিক্রি করে রিফান্ড করে দিবে। তাহলে এখানে প্লাস হচ্ছে আরো রিফান্ড করবে 3টা পণ্য কত টাকা করে, 2000 টাকা করে, প্লাস হচ্ছে 3 ইন্টু 2000। ওকে, এখন আসেন আমরা এটাকে ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে 54 ইন্টু হচ্ছে 2400 মানে 2400, আর প্লাস হচ্ছে 6000। ওকে, তাহলে এইটা যদি গুণ করি 54 আর 24 গুণ করলে 2400 যদি গুণ করি তাহলে এটা হয় 1,29,600, আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে 6000। ওকে, তাহলে যোগ করলে হয় 1,35,600 টাকা। ঠিক আছে, এখন আসেন এটা হলো টোটাল সেল প্রাইস, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আমরা জানি সেল প্রাইস বেশি তার মানে প্রফিট, তাহলে আমরা এখানে বলতে পারি
ইট প্রফিট কত? প্রফিট হচ্ছে 1,35,600 মাইনাস হচ্ছে 1,20,000। ঠিক আছে, বিয়োগ করলে হয় 15,600। এই যে 15,600, এই 15,600 টাকা হচ্ছে টোটাল প্রফিট। এখন আস প্রফিটের পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে প্রফিটের পার্সেন্টেজ মানে হচ্ছে উপরে প্রফিট, প্রফিট হচ্ছে 15,600, নিচে কস্ট প্রাইস মানে ইনিশিয়াল কস্ট প্রাইস, ইনিশিয়াল কস্ট প্রাইস ছিল 1,20,000 আর ইন্টু হচ্ছে শতকরার জন্য 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিই। 12 দ্বারা যদি 156কে ভাগ করি তাহলে হয় 13%। ঠিক আছে, 13%। তাহলে এই প্রশ্নের উত্তর 13% নাই, আর অর্থাৎ হচ্ছে নান। ওকে, এটা গুলো একভাবে করা যায়। আরেকভাবে আমরা করতে পারি, রেশিও অ্যাপ্রোচে করতে পারি। ঠিক আছে, রেশিও অ্যাপ্রোচে এটা আরো সহজে করতে পারবেন আপনারা। রেশিও অ্যাপ্রোচে হচ্ছে আপনি খেয়াল করেন, এখানে আপনার হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস আর একটা হচ্ছে মার্ক প্রাইস, মার্ক প্রাইস। হ্যাঁ, তাহলে এখানে দেখেন কস্ট প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা আর মার্ক প্রাইস হচ্ছে 120%, মানে 20% বেশি। তাহলে এটা হবে 120 টাকা। এখন এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হবে 10 আর এটা হচ্ছে 12। ওকে, তাহলে 10 আর ইন্টু হচ্ছে 12। এবার দেখেন প্রশ্নের পরের পণ্য, পরেরতে বলছে যে 60টা পণ্য আপনি ক্রয় করেন। তাহলে 60টা পণ্য যদি টোটাল 60টা পণ্য, তাহলে আমরা বলতে পারি টোটাল প্রোডাক্ট। হ্যাঁ, টোটাল প্রোডাক্ট হচ্ছে 60টা, আর আপনার আনসোল্ড থাকে হচ্ছে 6টা, তাহলে আমরা বলতে পারি আনসোল্ড প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আনসোল্ড প্রোডাক্ট। তাহলে টোটাল প্রোডাক্ট হচ্ছে 60 আর আনসোল্ড প্রোডাক্ট হচ্ছে 6। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হবে 10 ইস্টু হচ্ছে 1। হ্যাঁ, 6 10 60 আর 10 6 1 6। এখন আসেন, এবার আমরা যেটা করব আগের মতোই করব, টোটাল কস্ট প্রাইস করব। তাহলে টোটাল কস্ট প্রাইস, দেখেন প্রতিটা পণ্য সে ক্রয় করে হচ্ছে 10 টাকা করে, এভাবে সে 10টা পণ্য ক্রয় করে। ঠিক আছে, তাহলে একটা পণ্য যদি 10 টাকা করে ক্রয় করে তাহলে 10টা পণ্য ক্রয় করবে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 10। তাহলে 10 10 কত টাকা বলেন? 100 টাকা। এই 100 টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। এবার আমরা টোটাল সেল প্রাইস, তাহলে টোটাল সেল প্রাইস হচ্ছে সে প্রত্যেকটা পণ্য বিক্রি করে কত টাকা? 12 টাকা। কিন্তু আপনার আনসোল্ড থাকে হচ্ছে একটা, কিন্তু বিক্রি করে হচ্ছে 9টা, তাহলে আমরা বলতে পারি 9। একটা পণ্য যদি 12 টাকা করে বিক্রি করে, 9টা পণ্য বিক্রি করবে, 9 ইন্টু হচ্ছে 12। ঠিক আছে, 9 ইন্টু 12। এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে যে আপনার আনসোল্ড যে একটা পণ্য থাকে, এই পণ্যটা তার কি বলছে 50% রিফান্ড অফ কস্ট, রিটার্ন দেওয়া হয়। তাহলে এই যে এই জায়গাটার দিকে খেয়াল করেন যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা। 10 টাকার 50% মানে অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে এই 5 টাকা সে রিটার্ন দিয়ে দেয় যতগুলো পণ্য তার আনসোল্ড থাকে। তাহলে আনসোল্ড হচ্ছে একটা, আর এই ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকার 50% 5 টাকা, 5 টাকা সে আপনার হচ্ছে রিটার্ন দেয়। এবার আসেন আমরা সবগুলাকে যদি একটু ক্যালকুলেশন করি, 9 12, 9 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 120 থেকে 12 গেলে থাকে 108। তাহলে এখানে হচ্ছে 108 প্লাস হচ্ছে 5। তাহলে 108 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 113। ঠিক আছে, তাহলে সেল প্রাইস হচ্ছে 113। এবার আসেন প্রফিট, সবগুলো 100 টাকার উপর হচ্ছে, কারণ টোটাল কস্ট প্রাইস হচ্ছে কত টাকা? 100 টাকা। আর এখানে সেল প্রাইস কত? 113 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা? 13 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি প্রফিটের পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 113 মাইনাস হচ্ছে 100 সমান সমান হচ্ছে 13%। ঠিক আছে, 13%। এখন আসে 13% তো নাই, তার মানে এই প্রশ্ন উত্তর হচ্ছে নান। Mr. Farhan and Mr. Rafiq start walking in the park along a circular track from opposite direction at 6:30 a.m. মিস্টার ফারহান এবং মিস্টার রফিক একটা সার্কুলার ট্র্যাকে 6:30 একে অপরের বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ইফ দে ওয়াক at a speed of 2 rounds per hour and 3 rounds per hour respectively. মিস্টার ফারহান প্রতি ঘন্টায় 2 রাউন্ড এবং মিস্টার রফিক প্রতি ঘন্টায় 3 রাউন্ড করে যদি হাঁটে, হাউ মেনি টাইমস দে উইল ক্রস ইচ আদার বাই 8 am. 8টার সময় তারা একে অপরকে কতবার ক্রস করবে? এটা হচ্ছে প্রশ্ন। এবার আমরা একটা বিষয় দেখি আগে, একটা গ্রাফ করি আগে। হ্যাঁ, গ্রাফটা হলো ধরেন এটা একটা সার্কুলার ট্র্যাক। এই সার্কুলার ট্র্যাকের এখানে মিস্টার ফারহান আছে এবং রফিক আছে, মিস্টার ফারহান আছে এবং মিস্টার রফিক আছে, এবং তারা হাঁটা শুরু করছে 6:30 am এই সময়। তারা হাঁটতেছে কি একে অপরের বিপরীত দিক, খেয়াল করবেন। তাহলে এদিকে হাঁটতেছে ফারহান আর এই পাশ দিয়ে হাঁটতেছে হচ্ছে রফিক। ওকে,
এখন তারা এভাবে যদি হাঁটতে থাকে দুইজনে যদি হাঁটে দেখেন তো দূরত্বটা কমে যায় না? আর দূরত্ব কমে গেলে আমরা জানি যে স্পিড গুলো যোগ হয়ে যায়, কারণ স্পিড তখন বেড়ে যায়। তাহলে আমরা সহজে বলতে পারি যে যেহেতু এটা অপোজিট ডিরেকশনে আসছে, তার মানে রিলেটিভ স্পিড হবে কি, রিলেটিভ স্পিড একটু খেয়াল করেন, রিলেটিভ স্পিড হচ্ছে তাদের যোগফল, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 3। তাহলে 2 প্লাস 3 মানে হচ্ছে 5 রাউন্ড পার আওয়ার, ঠিক আছে, আর 5 রাউন্ড পার আওয়ার, এটা রিলেটিভ স্পিড। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, তারা হাঁটা শুরু করে কয়টায় বলেন, 6:30-এ, এবং শেষ করে কয়টায়, 8টায়। তাহলে এই সময়টা তারা হাঁটে, তাহলে আমরা বলতে পারি টোটাল টাইম, তাহলে টোটাল টাইম হচ্ছে 8টা, আর 8 AM মাইনাস হচ্ছে 6:30 AM। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হয় 1.5 আওয়ার, তার মানে 1.5 ঘন্টা তারা হাঁটে, ঠিক আছে, 1.5 ঘন্টা হাঁটে। প্রতি ঘন্টায় 5 রাউন্ড হাঁটার পর যদি তারা একে অপরকে একবার ক্রস করে, তাহলে 1.5 ঘন্টা তারা কতবার ক্রস করবে, এটাই আমরা বের করব। তাহলে আমরা বলতে পারি যে ক্রস ইচ আদার কত, প্রতি ঘন্টায় তারা 5 রাউন্ড যায়, তাহলে 5 ইন্টু হচ্ছে 1.5 ঘন্টায়, তাহলে 1.5 ঘন্টায় যদি যায় তাহলে 7.5 রাউন্ড, ঠিক আছে, 7.5 রাউন্ডস, মানে 7.5 বার। কিন্তু যেহেতু এটা বার হয়, তার মানে এখানে ফ্র্যাকশন আসবে না, তাহলে ফ্র্যাকশন যদি না আসে তাহলে আমরা এটা বলতে পারি 7.5 বার, অথবা অর হচ্ছে 7 রাউন্ডস, ঠিক আছে, 7 রাউন্ডস। এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 7 রাউন্ডস। টেরাডাটা asked a team of worker to finish a project. টেরাডাটা একটা কোম্পানি, তার প্রজেক্টের কর্মচারীদের একটা কাজ শেষ করতে বললো। আফটার 16 days 25% ওয়ার্কার লেফট। 16 দিন পর 25% ওয়ার্কার চলে গেল। রিমেইনিং ওয়ার্কার টুক দ্য সেম নাম্বার অফ ডেজ টু ফিনিশ রেস্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট অরিজিনাল টিম উড হ্যাভ টেকেন কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। বাকি শ্রমিকেরা বাকি কাজগুলো সেম নাম্বার, একই দিনে শেষ করলো। দ্যাট দ্য অরিজিনাল টিম উড হ্যাভ টেকেন কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। যদি এন্টায়ার প্রজেক্ট শেষ করতে অরিজিনাল টিম যতদিন লাগতো, বাকি শ্রমিকরা বাকি কাজটা সেই দিনেই শেষ করলো। ইন হাউ মেনি ডেজ ওয়াজ এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিট। এন্টায়ার প্রজেক্ট শেষ করতে কতদিন লেগেছিল? এক্ষেত্রে আমরা ওয়ার্কটাকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি এবং ডেজটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে টোটাল ওয়ার্কটা হবে হচ্ছে টোটাল ওয়ার্ক হবে হচ্ছে আপনার ডাব্লিউ ইন্টু হচ্ছে ডি। ওকে, এবার আসেন 16 দিনে তারা কাজ কতটুকু করে। ইন 16 ডেজ, 16 দিনে তারা কাজ করবে কি, ডাব্লিউ ঠিক থাকবে আর এখানে ডের জায়গায় আসবে 16, তাহলে টোটাল হবে হচ্ছে 16 ডাব্লিউ। এটা হচ্ছে 16 দিন কাজ করে। আর আফটার 16 ডেজ মানে 16 দিন পরে তারা কাজ যেটা করবে, বা রিমেইনিং ওয়ার্ক আমরা বলতে পারি, আফটার 16 ডেজ রিমেইনিং ওয়ার্ক। তাহলে এখানে খেয়াল করেন, ওয়ার্কটা আপনার ডেট 16 দিন কমে যাবে, তাহলে ওয়ার্ক ঠিক থাকবে, আর এখানে হবে ডি মাইনাস হচ্ছে 16। তাহলে এই ওয়ার্কটা তারা বাকি থাকে 16 দিন পর। এখন প্রশ্নে দেখেন বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে বলছে যে আপনার 25% যদি চলে যায়, থাকে হচ্ছে 75%। হ্যাঁ, এই যে 75% এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্কার। এই রিমেইনিং ওয়ার্কারটা করবে টোটাল যে কাজটা আছে, টোটাল কাজ তার 75%, অর্থাৎ অফ ডাব্লিউ আর এখানে হচ্ছে ডি। আর এই যে রিমেইনিং যে কাজটা থাকে, এটা হচ্ছে এই রিমেইনিং কাজের সমান। তাহলে এখানে ডাব্লিউ ইন্টু হচ্ছে ডি মাইনাস হচ্ছে কত বলেন, 16। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, সেটা হলো এই ডাব্লিউ আর এই ডাব্লিউ বাদ দেই, আর এখানে 75% মানে হচ্ছে 3/4, আর ইন্টু হচ্ছে ডি, আর এখানে আমার থাকবে ডি মাইনাস হচ্ছে 16। ওকে, তারপরে আমরা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে এখানে 4 দ্বারা এই অংশটার গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এটা হবে 4d মাইনাস হচ্ছে 4 হচ্ছে 64, আর এখানে 3 আর ডি গুণ করলে হবে 3d। ওকে, এবার ডি গুলো একত্রে করলে হবে 4d মাইনাস 3d ইকুয়াল হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে 64। অতএব আমরা বলতে পারি ডি সমান হচ্ছে 64।
ডি সমান কত বলেন 64। এখন আসেন টোটাল ডেজ, টোটাল চাইছে কি বলেন টোটাল ডেজ, হাউ মেনি ডেজ, তাহলে টোটাল ডেজটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক করতে লাগবে হচ্ছে 16 ডেজ, আর প্রথমে আমরা করেছিলাম 16 দিন, তাহলে 16 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হয় 80, তাহলে 80 দিন হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কত দিন? 80 দিন। আমরা চাইলে আরেকভাবে এটা করতে পারি, অর্থাৎ রেশিও অ্যাপ্রোচে আমরা করতে পারি, রেশিও অ্যাপ্রোচে। তাহলে রেশিওতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ধরে নিব টোটাল ওয়ার্কার, হ্যাঁ টোটাল ওয়ার্কার ইস্টু হচ্ছে বা অরিজিনাল ওয়ার্কারও ধরতে পারেন, সমস্যা নেই, আমরা এটাকে আরো সুন্দর করে লিখতে পারি যে অরিজিনাল ওয়ার্কার আর এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্কার। ওকে, তাহলে অরিজিনাল ওয়ার্কার হচ্ছে 25% চলে যায়, তাই না? তো 25% যদি চলে যায় তার মানে অরিজিনাল ছিল আমার 100% আর রিমেইনিং হচ্ছে 75%। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে 4:3 হচ্ছে 3। তার মানে অরিজিনালে যদি 4 জন থাকে আর রিমেইনিং একজন চলে যাবে, তার মানে রিমেইনিং থাকবে হচ্ছে 3 জন। এটা হচ্ছে আমার ওয়ার্কারের ক্ষেত্রে। এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে একটু খেয়াল করেন, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। ওকে, তাহলে আমার অরিজিনাল ওয়ার্কার কতজন? 4 জন, আর ডেজ কত ধরেছিলাম? ডি, তাহলে আমরা বলতে পারি 4 জনের ডি দিন করে যদি লাগে তাহলে টোটাল হবে 4D। আচ্ছা, ইকুয়াল, এবার প্রথম যে 16 দিন এই 4 জনই কাজ করছে, তাহলে আমরা বলতে পারি প্রথম 16 দিনে 4 জন যদি কাজ করে তাহলে টোটাল কাজ হবে 16 ইন্টু হচ্ছে 4। ওকে, এরপরে প্লাস বাকি আমার থাকে রিমেইনিং ওয়ার্কার থাকে কতজন বলেন? 3 জন, রাইট? এই 3 জন তারা কাজটা করবে, কি বলছে? এই 3 জনের প্রথমে যে অরিজিনাল যতদিন লাগছিল অর্থাৎ ডি দিন, এই 3 জনেরও লাগবে ডি দিন। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা হবে 4D আর এই ডিটা মাইনাস হয়ে যাবে, তার মাইনাস হচ্ছে 3D আর 4 হচ্ছে 64। অতএব আমরা বলতে পারি হচ্ছে ডি সমান হচ্ছে 64। ওকে, আর টোটাল ডেজ, তাহলে টোটাল ডেজ হচ্ছে আমরা এভাবে বলি, তাহলে প্রথমে হচ্ছে 16 দিন, প্রথম 16 দিন, তারপরে আমার রিমেইনিং ওয়ার্কারদের লাগবে হচ্ছে 64 দিন, তাহলে টোটাল ডেজ হচ্ছে 16 প্লাস 64 মানে হচ্ছে 80 ডেজ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 80 দিন। ওকে, অর্থাৎ ডি। If the distribution of movie duration is symmetric around the mean of 1.5 hours following a bell curve, and if standard deviation is 20 minutes approximately, what percentage of all movie are longer than 110 minutes? আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে যে একটা মুভি বেল কার্ভ অনুযায়ী তার গড় দৈর্ঘ্য হচ্ছে 1.5 ঘন্টা মানে 1.5 আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 20 মিনিট। তাহলে সম্পূর্ণ মুভিটার 110 মিনিটের অধিক দৈর্ঘ্যের শতকরা হার কত, এটাই বের করতে বলেছে। এখন আসেন আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানবো আর কি, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরিসংখ্যানের একটা ম্যাথ। এখান থেকে আমরা যে বিষয়টা জানবো, এক নম্বর হচ্ছে বেল কার্ভ। বেল কার্ভটা কি? বেল কার্ভ হচ্ছে একটা পরিসংখ্যানিক গ্রাফিক্যাল কার্ভ। কেমন? এটা কার্ভটা ঠিক এরকম করে হবে যে এখান থেকে শুরু হয়ে ধরেন আবার এই যে বেল কার্ভ করে আসবে, ঠিক আছে? এইভাবে করে যাবে, ঠিক আছে? তাহলে এই কার্ভটার নাম হচ্ছে বলি আমরা হচ্ছে বেল কার্ভ। কি কার্ভ বলেন? বেল কার্ভ। ওকে, এখন এই বেল কার্ভের পর আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা হচ্ছে যে আমরা বলি মান বিচ্যুতি। প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যে এই যে গড় থেকে তার আশেপাশে কতটুকু বেশি বা কম হবে, এটা যে গাণিতিক প্রক্রিয়া বের করে বা বের করার যে অংশটা, তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতে হলে আমরা একটা গাণিতিক ফর্মুলা ব্যবহার করি, যাকে আমরা বলি হচ্ছে জেড স্কোর। ঠিক আছে, আমরা বলি জেড স্কোর। ওকে, তাহলে জেড স্কোর কি? জেড স্কোর হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার একটা গাণিতিক ফর্মুলা, অর্থাৎ জেড স্কোরের মাধ্যমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কত সেটা আমরা বের করতে পারবো, অর্থাৎ তার আশেপাশে কতটুকু বিচ্যুতি ঘটেছে সেটা আমরা বুঝতে পারবো। আর এই জেড স্কোরের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে মু। ওকে, আর এটাকে আমরা বলি হচ্ছে সিগমা মু ডিভাইডেড বাই হচ্ছে সিগমা। এগুলোর মিনিং আছে, আমরা একটু পরে যখন করাবো তখন আমরা জানবো, আপাতত সূত্রটা জেনে গেলাম। প্রশ্নটা আরেকবার পড়ি,
if the distribution of movie duration is symmetric around the mean 1.5 hours, তার মানে গড় হচ্ছে 1.5, তাহলে গড় আমরা জানি মাঝে। তাহলে এখানে একটু খেয়াল করবেন, তাহলে এই মুভিটার মাঝে এই যে এখান থেকে এই এতটুকু এখানে হচ্ছে 1.5 আওয়ার, এটা হচ্ছে মাঝের অংশ। হ্যাঁ, এটা হচ্ছে গড়। এখানে হচ্ছে কত বলেন, 1.5 আওয়ার, অর আমরা বলতে পারি 90 মিনিট। হ্যাঁ, এটাকে আমরা বলি অর 90 মিনিট। তাহলে এটা হচ্ছে গড় মুভিটার। ওকে, এরপরে দেখেন প্রশ্নের পরে প্রায় বলেছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে কত বলেন, 20 মিনিট। তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করব, কার মাধ্যমে বের করব, জেড স্কোরের মাধ্যমে বের করব। এবার আসেন আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম যে জেড স্কোরের মাধ্যমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা হয়, তাহলে এক্স কে আমরা কি বলি, এক্স কে বলবো হচ্ছে যে একটা মুভি বলছে লঙ্গার দেন 110 মিনিট, সর্বোচ্চ যে কাঙ্ক্ষিত যে দৈর্ঘ্যটা আমরা যেটা বের করতে বলছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 110। তাহলে উপরে বলতে পারি এক্স এর জায়গায় 110 মাইনাস এই যে মু মানে হচ্ছে গড় মুভি কত বলেন, 1.5 ঘন্টা। আমরা 1.5 ঘন্টাকে বের করেছি 90 মিনিট, তাহলে মাইনাস হচ্ছে 90। আর এই যে সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে কত বলেন, 20। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে হবে 20, নিচে হবে 20, 20 কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হয় 1। এই যে 1, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মানে মানে হচ্ছে যে এই যে গড় থেকে মুভিটা হয় প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1 মানে প্লাস বাড়বে 1 অথবা মাইনাস কমবে 1, এরকম টাইপের আর কি। এখন আসেন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা বের করলাম, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো 3টা বিষয় মনে রাখবেন, সেটাকে আমরা বলি ইম্পেরিয়াল রুল। এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পেরিয়াল রুল। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, ইম্পেরিয়াল রুল। এটাকে 3 সিগমা রুলও বলে অনেকে, হ্যাঁ, 3 সিগমা রুল, ঠিক আছে। তাহলে ইম্পেরিয়াল রুল আর 3 সিগমা রুল, তাহলে এখানে 3টা টার্ম আছে, 3টা মনে রাখবেন। কেন 3 সিগমা বলে বা ইম্পেরিয়াল রুল বলে, সেটা হচ্ছে একটা হচ্ছে 68%, তারপর হচ্ছে 95%, আরেকটা হচ্ছে 99.7%। মানে হচ্ছে যদি কখনো দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক হয়, তখন সেটা হয় এর দৈর্ঘ্যটা হয় 68%-এর মধ্যে। আমরা একটু পরে দেখাবো এটা কিরকম। যদি কখনো দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান 2 হয়, তখন তার দৈর্ঘ্যটা হয় 95%-এর মধ্যে। যদি কখনো দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান 3 হয়, তখন সেটার পার্সেন্টেজ দাঁড়ায় 99.7%-এর মধ্যে। এবার আসেন আরেকটা গ্রাফ করি, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে ঘটনাটা কি। ধরেন এটা একটা মুভি, ঠিক আছে, এই মুভির এটা হচ্ছে গড়। তাহলে এই গড় এখানে কত বলেন, এই গড় হচ্ছে 90। এখান থেকে আপনার 20 কমে যাবে, যদি 20 মাইনাস করেন তাহলে এখানে ধরেন এখানে মুভিটা চলমান আছে, এখানে হচ্ছে 70, আর এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে 120 প্লাস করব, তাহলে 110। একটু আগে আমরা দেখেছিলাম যে এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ কমবে আগে আর বাড়বে পরে। তাহলে এখান থেকে 20, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 20 কমে যাবে গড় থেকে 70, এখান থেকে 20 বাড়বে 110। কিন্তু এরপরও মুভিটা চলমান আছে, এখানে চলবে, এটাও মুভিটা আগে কিছু সময় চলছিল, এটাও আমরা জানি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে পার্সেন্টেজ বের করলাম, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা থাকবে এর মাঝে। ওকে, এর মাঝে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়েছি কত বলেন, 1। এই যে 1, এই 1 মানেই হচ্ছে কত বলেন, 60%-এর সমান, ঠিক আছে। 1 মানে 60%-এর সমান, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে এই যে বিচ্যুতিটা 1 হয়েছে, বিচ্যুতিটা 1 হচ্ছে মানে হচ্ছে যে এর যে দৈর্ঘ্যটা এটা টোটালের উপর 68%-এর সমান হবে, ঠিক আছে। এটাকেই বলি ইম্পেরিয়াল রুল। এখন আসেন তাহলে টোটাল মুভিটা যদি 100% হয়, বাকি কতটুকু থাকে, বাকি থাকে হচ্ছে 100% মাইনাস হচ্ছে 68%, তাহলে বাকি থাকে হচ্ছে আমার 32%, তাই না। এই যে 32%, এই 32% কি হবে, 32% হবে এইখানেও তো মুভিটা আছে, রাইট, আর এইখানেও তো মুভিটা ছিল আরো। তাহলে এটার 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগের অর্ধেক যাবে এই পাশে, অর্ধেক যাবে বাম পাশে। তাহলে এখানে এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, একটু খেয়াল করেন, ভাগ হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হয় 16%, ঠিক আছে। এই যে 16%, এই 16% হবে এই পাশে, আর এই 16% হবে এই পাশে, এখানে 16%, ঠিক আছে। তাহলে 110 মিনিটের অধিক যে মুভিটা থাকবে মোট মুভির, সেটা হচ্ছে 16%, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 16%।
আমি একদম পুরো কনসেপ্টটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমির অ্যান্ড হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 3 আওয়ার্স। আমির এবং হান্নান একত্রে একটি কাজ 3 ঘন্টায় করতে পারে। ইফ দ্য ওয়ার্ক অ্যালোন, যদি তারা একা কাজটা করে, হান্নান টেকস 3 টাইমস অ্যাজ লং অ্যাজ আমির। আমিরের তুলনায় 3 গুণ বেশি সময় লাগে। হাউ লং ডাজ হান্নান টেক টু ফিনিশ দ্য জব অ্যালোন? হান্নান যদি একা কাজটা করে কত সময় লাগবে? এই অঙ্কটা আমরা দুইটা মেথডে করব। প্রথমত আমরা যে মেথডটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথডে আমরা এখানে ধরে নিতে হবে, তাহলে লেট আমরা ধরে নিলাম আমিরের সময় লাগে সম্পূর্ণ কাজটি করতে এ আওয়ার্স, তাহলে হান্নানের সময় লাগবে কি তার 3 গুণ। 3 গুণ হলে এটা হয়ে যাবে 3 আওয়ার্স। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে বলা হয়েছে যে আমির এ আওয়ার্সে মানে সম্পূর্ণ কাজটা করে। তাহলে আমির যদি এ আওয়ার্সে সম্পূর্ণ কাজটা করে তাহলে 1 ঘন্টা আমির কাজ করবে হচ্ছে 1/a। হান্নান 3 আওয়ার্সে সম্পূর্ণ কাজ করে, তাহলে হান্নান 1 ঘন্টায় করবে হচ্ছে 1/3a। তারা দুইজন একত্রে কাজটা করতে সময় নেয় হচ্ছে 3 ঘন্টা, তাহলে আমরা বলতে পারি 3 ঘন্টায় তারা সম্পূর্ণ যদি কাজটা করে তাহলে 1 ঘন্টায় কাজ করবে হচ্ছে 1/3। এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা বের হয়ে যাবে। দেখেন এখানে হর আছে 3a, তাহলে এখানেও আমরা এটাকে 3a যদি করতে চাই তাহলে উভয় পাশে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে উভয় পাশে 3 দ্বারা গুণ করলে হবে 3 আর ডিভাইডেড বাই হচ্ছে 3a, আর প্লাস লিখতে পারি হচ্ছে 1/3a আর ইকুয়াল হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে এই 3a হচ্ছে তাদের লসাগু। তাহলে 3a যদি লসাগু হয় তাহলে 3 আর 1 হচ্ছে যোগ করলে হয় 4, আর এখানে হবে 1/3। ঠিক আছে, আর গুণ করি, আর গুণ করলে এটা হবে 3 আর 1 যদি গুণ করি, সরি 3a আর 1 যদি গুণ করি তাহলে হবে 3a, আর এখানে হবে 3 4 হচ্ছে 12। তাহলে 3a মানে হচ্ছে কি বলেন তো? হান্নানের সময়, আর হান্নানের সময় হচ্ছে 12 আওয়ার্স, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 12 আওয়ার্স। তাহলে এই মেথডটা আমরা করতে পারি, আমরা চাইলে আরেকটা মেথডে করতে পারি। এরপর আমরা আরেকটা অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, আরেকভাবে আমরা সলিউশনটা করি, সেটাও করা যাবে। সেটা হচ্ছে রেশিও অ্যাপ্রোচ। রেশিও অ্যাপ্রোচ, তাহলে রেশিও অ্যাপ্রোচে আমরা প্রথমে যে কাজটা করব, আমির এবং হান্নানের টাইম রেশিওটা আমরা বের করব। টাইম রেশিও প্রশ্নে বলা আছে, টাইম রেশিও কি বলা আছে? বলা আছে আমির যতটুকু কাজ করবে হান্নান তার থেকে 3 গুণ বেশি সময় লাগবে। তাহলে আমিরের যদি 1 ঘন্টা লাগে তাহলে হান্নানের লাগবে 3 ঘন্টা। এটা হচ্ছে তাদের টাইম রেশিও। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইফিসিয়েন্সি রেশিও। এই ইফিসিয়েন্সি রেশিও আমরা জানি যে টাইম রেশিওর ঠিক ইনভার্সটা হয়, ইনভার্স। তাহলে ইনভার্স যদি হয় তাহলে এখানে 3 এর জায়গায় আসবে 1, 1 এর জায়গায় আসবে 3, অর্থাৎ এখানে হবে 3:1 হচ্ছে 1। ঠিক আছে, 3:1 কত বলেন? 1। তাহলে আমির যদি 3 ইউনিট কাজ করে হান্নান তখন করবে 1 ইউনিট কাজ। এবার এদের দুইজনের যদি একত্রে করি, এই একত্রে হচ্ছে আপনি একটু খেয়াল করেন 4 ইউনিট। এই যে 4 ইউনিট, এই 4 ইউনিট হচ্ছে মোট। তাহলে মোট যদি কাজ আমরা বের করতে চাই তাহলে মোট আছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 4 ইউনিটে আমরা যদি কাজ বের করি তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু হচ্ছে 3, এটা হচ্ছে মোট কাজ দুইজনের। এখন আসেন আমি হান্নানেরটা বের করবো। তাহলে হান্নানের যদি রেশিও আছে, ইফিসিয়েন্সি আছে, তার দ্বারা ভাগ করলেই বের হয়ে যাবে হান্নানের সময়। তাহলে এখানে বলতে পারি টাইম। টাইম মানে হচ্ছে মোট যে আপনার কাজ তাকে আমরা হান্নানের ইফিসিয়েন্সি দ্বারা ভাগ করি। হান্নানের ইফিসিয়েন্সি হচ্ছে 1, ভাগ করলে হান্নানের টাইম বের হয়ে যাবে 3 4 হচ্ছে 12। তাহলে এভাবে আমরা করতে পারি অঙ্কটা, এবং এটার উত্তরটা তখন হয়ে যাবে 12। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Find the remainder when 7 to the power 11 মানে 11 plus 7 to the power 111 plus 7 to the power 1 1 1 1 1 মানে 5টা 1 is divided by 8। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি 8 দ্বারা ভাগ করা হয় তবে রিমাইন্ডার কত, এটাই বের করতে বলছে, বা ভাগশেষ কত। এখানে দুইটা কনসেপ্ট মাথায় রাখবেন, একটা হচ্ছে রিমাইন্ডারের কনসেপ্ট, একটা হচ্ছে কি রিমাইন্ডারের কনসেপ্ট। রিমাইন্ডারের কনসেপ্ট হচ্ছে যেটা দ্বারা আমরা ভাগ করি তাকে আমরা বলি ভাজক, আর যাকে ভাগ করা হয় তাকে আমরা বলি হচ্ছে ভাজ্য, তাকে আমরা বলি ভাজ্য। এখন ভাজকের থেকে ভাজ্য যদি বড় হয় তাহলে আমরা নর্মাল যে প্রসেসে ভাগ করি, ভাগ করতে করতে যেটা শেষে অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি রিমাইন্ডার, এটা আমরা জানি। তবে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাজ্য যদি ছোট হয় সেক্ষেত্রে আমার রিমাইন্ডার দুইটা হতে পারে, সেক্ষেত্রে আমার রিমাইন্ডার দুইটা হতে পারে। যেমন মনে করেন 7/8 আছে, মনে করেন এক্সাম্পল নিলাম, সেক্ষেত্রে আমার ভাজ্যটা ছোট 8 এর থেকে, 8 মানে ভাজক,
রিমাইন্ডার দুইটা হবে, একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার হবে, একটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার হবে। ঠিক আছে, পজিটিভ রিমাইন্ডার হচ্ছে যেটা ভাজ্য সেটাই হয়ে যাবে পজিটিভ রিমাইন্ডার, আর নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে এই দুইটার পার্থক্য। তাহলে 7 আর 8 এর পার্থক্য হচ্ছে -1, তার মানে নেগেটিভ রিমাইন্ডার হবে -1। এটা গেল ভাজ্যের ক্ষেত্রে। আরেকটা কনসেপ্ট আমরা জানবো, 7-এর যদি পাওয়ার থাকে, 7-এর পাওয়ার নিয়ে চলেন আমরা একটু দেখি। ধরেন 7-এর পাওয়ার দিলাম হচ্ছে 1, তাহলে 7-এর পাওয়ার 1 মানে হচ্ছে 7, 7-এর পাওয়ার হচ্ছে 2, 7-এর পাওয়ার 2 মানে হচ্ছে 49, 7 7 49, 7-এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 7-এর পাওয়ার যদি 3 হয় তাহলে আমরা বলতে পারি 49 ইন্টু হচ্ছে 7, মানে 2টা আর একটা 3টা। 7-এর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখানে 7 7 49, 7 7 49, মানে এখানে 2টা আর এখানেও ঠিক হচ্ছে 2টা, 4টা। এখন আসেন, এই যে আমরা এটা হলো 7-এর পাওয়ার লিখলাম, আরো লিখতে পারি এভাবে করে, বাট এখান থেকে একটা কনসেপ্ট দাঁড় করাবো। সেটা হচ্ছে এই যে 7-এর পাওয়ার, এই যে 7-এর পাওয়ার হলো তাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, খেয়াল করেন 8 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা কি দেখতে পাবো। খেয়াল করেন যে যেহেতু আমরা 8 হচ্ছে বড় ভাজক আর 7 হচ্ছে ছোট, সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে কি বলেন 7, আরেকটা থাকবে কি, আর এটা হচ্ছে -1। খুব গুরুত্বপূর্ণ, আমরা আরেকবার দেখি। এখানে আছে কত বলেন 7-এর স্কয়ার মানে কত বলেন 49, তাহলে এটাকে আমরা ভাগ করব কত দ্বারা 8 দ্বারা। যদি 8 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 6 8 48, তাহলে যেহেতু 49 8-এর থেকে বড়, তার মানে 1 থাকে আমার অবশিষ্ট, তাহলে এই একটা হচ্ছে ভাগশেষ, আর কিছু হবে না। এবার এই অংশটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, খেয়াল করবেন 8 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথমে 49কে আমরা 8 দ্বারা ভাগ করলে এটার ভাগশেষ হচ্ছে কত বলেন 1, আর এই 7কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এটার ভাগশেষ হবে 2টা, একটা হবে 7 আর একটা হবে কি বলেন -1। এখন আসেন আমরা যদি গুণ করি, 7 আর 1 যদি গুণ করি, 7 আর 1 আর -1 যদি গুণ করি তাহলে এর রিমাইন্ডার হবে -1। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে 7-এর পাওয়ার যদি 4 হয় তাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 7 7 49 এখানে আছে, তাহলে 49কে 8 দ্বারা ভাগ করলে হয় 1, আর এই হচ্ছে ইনটু গুণন, আবার 49কে 8 দ্বারা ভাগ করলে হয় 1, তার মানে 1 আর 1 গুণ করলে হয় 1। ঠিক আছে, এখন আসেন আর গেলাম না, এখান থেকে আমরা কনসেপ্ট দাঁড় করাবো। কনসেপ্টটা হলো এই, যদি 7-এর পাওয়ার এই যে 1 মানে হচ্ছে অড নাম্বার, একটু খেয়াল করেন এটা হচ্ছে অড নাম্বার, এটা হচ্ছে অড নাম্বার, হ্যাঁ এগুলো অড নাম্বার। যদি 7-এর পাওয়ার অড নাম্বার হয় তাহলে এদের অল টাইম, খেয়াল করবেন এদের অল টাইম ভাগশেষ হবে 7 অথবা হচ্ছে -1। খেয়াল করেন এখানেও আছে 7 অথবা কি বলেন -1। কিন্তু 7-এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এর ভাগশেষ হবে সব সময়ের জন্য, এর ভাগশেষ হবে কত বলেন 1। ঠিক আছে, এর ভাগশেষ হবে অল টাইম হবে কত বলেন 1। এবার আসেন অঙ্কটা আমরা সলিউশন করলেই খুব দ্রুত করতে পারবো। কিভাবে, প্রথমে আছে 7-এর পাওয়ার 11, তারপরে প্লাস আছে 7-এর পাওয়ার হচ্ছে 111, তারপরে প্লাস হচ্ছে 7-এর পাওয়ার হচ্ছে 1 1 1 1 1, 5টা 1। এখন দেখেন 7-এর পাওয়ার যদি 11 হয় তার মানে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর ফলাফল হবে 2টা, ভাগশেষ হবে 2টা, একটা হচ্ছে 7 আর একটা -1। তাহলে আমরা পজিটিভটা দিয়ে আগে করি, তাহলে পজিটিভটা দিয়ে যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখবো ভাগশেষ 7, এই গেল একটা 7, প্লাস এখানেও বেজোড়, তার মানে এটার ভাগশেষ হচ্ছে অল টাইম 7। এরপরে এটাও কত বলেন বেজোড়, বেজোড় হলে এটার ভাগশেষ কত বলেন 7। এগুলো যদি আমরা যোগ করি 3 7 কত বলেন 21। এবার এই যে 21কে আমরা 8 দ্বারা ভাগ করব, 21কে আমরা 8 দ্বারা ভাগ করলে আপনি পাবেন হচ্ছে দেখেন 8 দুগুণে 16 আর এক্সট্রা থেকে যাবে 5, এই 5টা হচ্ছে আমার ভাগশেষ, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। এটা গেল কি বলেন তো, এটা গেল আমরা পজিটিভ নাম্বার দিয়ে যদি করি, কিন্তু আমরা চাইলে নেগেটিভ নাম্বার দিয়ে করতে পারি, আমরা চাইলে নেগেটিভ নাম্বার দিয়ে করতে পারি। নেগেটিভ নাম্বার দিয়ে যদি করি দেখেন 7-এর পাওয়ার যদি হয়, লিখে নিই এখানে 7-এর পাওয়ার হচ্ছে 11, তারপরে প্লাস হচ্ছে 7-এর পাওয়ার হচ্ছে 111, প্লাস 7-এর পাওয়ার হচ্ছে 5টা 1। ওকে, তাহলে এই যে 7-এর পাওয়ার 11 মানে কি, 11 মানে হচ্ছে 7-এর পাওয়ার বেজোড়, বেজোড় মানে হচ্ছে এর ভাগশেষ নেগেটিভ হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তাহলে 1-এর পাওয়ার আমরা দিব 11। ওকে, না দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিলেন না বাদ দেন, কিছুই দিব না, আমরা জাস্ট লিখে ফেলি যে এখানে হচ্ছে -1, তারপরেরটা হবে কত বলেন -1, তারপরেরটা যেহেতু 5টা 1 মানে বেজোড় -1 ইকুয়াল হচ্ছে -3। ঠিক আছে, -3, কিন্তু আমরা তো তাকে 8 দ্বারা ভাগ করব, তাহলে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 8-এর থেকে এই -3 দূরত্ব কতটুকু হবে, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা অতএব বলতে পারি 8 -3, 8 -3, অথবা আমরা ডাইরেক্ট বলতে পারি যে -3 + 8 একই কথা, তাহলে সমান থাকবে আমার কত বলেন 5। এই যে 5, এই 5টা হচ্ছে আমার কি বলেন ভাগশেষ। আমরা এভাবেও করতে পারি, তাহলে একটা হচ্ছে পজিটিভ নাম্বার দিয়ে করতে পারি, একটা হচ্ছে নেগেটিভ নাম্বার দিয়েও আমরা এটার সলিউশন করতে
পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সুন্দর একটা অঙ্ক, দারুণ অঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য লার্জেস্ট, অর্থাৎ নিচের কোনটা সবচেয়ে বড়। এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অপশন টেস্টটা সবচেয়ে বেস্ট হবে। অপশন টেস্ট করব। তাহলে অপশনগুলো আগে একটু লিখি। এখানে আমার অপশন আছে কি বলেন, 2 এর পাওয়ার হচ্ছে 27। বি নাম্বার অপশনে কি আছে, বি নাম্বার অপশন আছে 125, তার পাওয়ার হচ্ছে 3। সি নাম্বার অপশনে আছে হলো 5 এর পাওয়ার হচ্ছে 18। ডি নাম্বার অপশনে আছে হলো 4 এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু হচ্ছে 1024। আর ই নাম্বারে হচ্ছে 27, তার পাওয়ার হচ্ছে 9, 7 তার পাওয়ার 9। আমরা যে কাজটা করব যে বেসগুলো মৌলিক সংখ্যায় রূপান্তর করব। বেসগুলা চলেন আমরা একটু দেখি। প্রথমে দেখেন এ নাম্বার অপশনে বেস 2, এটা মৌলিক সংখ্যা, এটা আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমরা বি নাম্বারে যাই। বি নাম্বারের ক্ষেত্রে একটু ভালো করে তাকান। বি নাম্বারে আছে বেস 125। তাহলে 125 বেসকে আমরা লিখতে পারি 5 এর কিউব। আর এখানে তার পাওয়ার আছে কত বলেন, 3। তাহলে এখানে আমরা সুন্দর করে বলতে পারি 5 আর 3 3 হচ্ছে 9। তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 9। আর এটা 5 নিজেই মৌলিক সংখ্যা, কাজে এখানে কোনো কাজ করতে হবে না। ডি নাম্বার দেখেন, ডি নাম্বার আছে হলো 4 এর পাওয়ার 4। তাহলে 4 যেহেতু যৌগিক, এটাকে মৌলিক করব। মৌলিক করলে এখানে হবে 2 তার স্কোয়ার, আর এখানে হচ্ছে পাওয়ার 4। আর ইনটু 1024 মানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে। এখন দেখেন দুইটার বেস কিন্তু একই, সম্পর্ক গুণের পাওয়ারগুলো হবে যোগ। এক্ষেত্রে এই যে 2 হচ্ছে বেস, আর 4 দুগুণে কত বলেন 8, আর এই গুণের জন্য প্লাস, আর হচ্ছে 10। তাহলে 8 আর 10 হচ্ছে 18। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 18। আর এর পরেরটা আমরা একটু দেখি। এখানে আছে 27, তার পাওয়ার হচ্ছে 9। তাহলে এখানে 27 কে আমরা বলতে পারি 3 এর কিউব, আর তার পাওয়ার হচ্ছে 9। তাহলে এখানে 3 3 নং হচ্ছে 27। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 27। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যায় রূপান্তর করলাম। এবার আমরা একটা একটা করে বাদ দিব। সেক্ষেত্রে একটা কনসেপ্ট মনে রাখবেন, একটা না দুইটা কনসেপ্ট মনে রাখবেন। এক নম্বর কনসেপ্ট হচ্ছে একই জাতীয় মানে সমান জাতীয় বেসের যার পাওয়ার বড় সেই সংখ্যাটা বড়। সমান জাতীয় বেসের যার পাওয়ার বড় সেই সংখ্যাটা বড়। আবার কখনো যদি পাওয়ার সমান হয় সেক্ষেত্রে বেস যার বড় সেই সংখ্যাটা বড়। ঠিক আছে। তাহলে আমার তো চাইছে বড়টা। এখন আমরা আসেন এই যে 2 এর পাওয়ার হচ্ছে বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 27। আমরা দেখি 2 নিয়ে আর কিছু আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে আছে 2। দেখেন ডি নাম্বারে, ডি নাম্বার আছে 2 এর পাওয়ার 18, আর এখানে এ নাম্বারে আছে 2 এর পাওয়ার 27। তাহলে আমরা বলতে পারি ডি এর সংখ্যাটা এর থেকে ছোট, কেন পাওয়ার ছোট। তাহলে ডি বাদ, আমার দরকার বড় সংখ্যা। এরপরে আমরা যাব 5 এর ক্ষেত্রে। দেখেন তো 5 এর পাওয়ার সি নাম্বারে দেখেন আছে 18। তাহলে এখানে সি নাম্বারে 5 এর পাওয়ার 18, আর বি নাম্বারে আছে 5 এর পাওয়ার হচ্ছে 9। তার মানে 9 ছোট, অটোমেটিক্যালি বি বাদ, সিটা নিয়ে নেব। এরপরে আমরা যেটা দেখব 3 এর ক্ষেত্রে আছে কিনা, 3 এর ক্ষেত্রে নাই। কিন্তু আমরা একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে দেখেন এ নাম্বারের দিকে তাকান, 2 এর পাওয়ার আছে 27, আর ই নাম্বারে দেখেন 3 এর পাওয়ার 27। তার মানে পাওয়ার সমান, কিন্তু বেস একটা বড় ছোট আছে। কাজে যার বেস বড় সেই সংখ্যাটা বড়, আর যার বেস ছোট সেই সংখ্যাটা ছোট। এ নাম্বারে বেস ছোট, তার মানে এ বাদ। ঠিক আছে। তাহলে এবার রইলোটাকে, রইলো হলো একটু খেয়াল করেন সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে 5 এর পাওয়ার হচ্ছে কত বলেন 18। আর কে রইলো, আর রইলো হচ্ছে ই এর মানে কি, ই হচ্ছে 27, তার পাওয়ার হচ্ছে 9। ওকে। এখন এইটা তো ভিন্ন ভিন্ন বেস, ভিন্ন ভিন্ন পাওয়ার। আমাদের কাজ হচ্ছে হয় বেস সমান করব, না হলে পাওয়ার সমান করব। আচ্ছা আসেন আমরা এই যে 5, এই 5কে আমরা একটু সুন্দর করে লিখতে পারি কিনা, মানে 5 এর পাওয়ার 18, 18কে আমরা একটু ভাঙায় লিখতে পারি কিনা। 9 দুগুণে 18, অর্থাৎ 5 এর স্কোয়ার, আর এইখানে আমরা লিখতে পারি 9। আর এখানে আমরা বলতে পারি 27, যা আছে তাই বসাই গেলাম। এবার 5 5 কত বলেন 25। তাহলে 25, তার পাওয়ার হচ্ছে 9, আর এখানে হচ্ছে 27, তার পাওয়ার হচ্ছে 9। তাহলে এবার আমরা দেখেন দুইটার পাওয়ার সমান, কিন্তু বেসের পার্থক্য, বেস বড় ছোট আছে। কাজে যার বেস বড় সেই সংখ্যাটা বড়, আর 27 হচ্ছে বড় 25 থেকে, কাজে এই সংখ্যাটা হবে বড়। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 27, তার পাওয়ার হচ্ছে 9। অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি যে সি এর থেকে ইটা হচ্ছে বড়, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে ই। আশা করি বুঝতে পেরেছেন।